1970 সালের এক নিঝুম গ্রাম নীলগঞ্জ। দারিদ্র্যের সাথে লড়াই করা এক সুদর্শন তরুণ আকাশ। এক জ্যোৎস্না রাতে নিজের ফসলের ক্ষেতে সে খুঁজে পেয়েছিল এক মায়াবী সুন্দরীকে। কিন্তু আকাশ জানত না, এই সুন্দরী কোনো সাধারণ মানবী নয়, সে বনপুরীর রাজকন্যা মায়াবতী। এক সাধারণ মানুষের সাথে এক অলৌকিক পরীর সেই নিষিদ্ধ প্রেম জন্ম দিল এক মহাপ্রলয়ের। তাদের মিলনে জন্ম নিল এক অভিশপ্ত সন্তান, যার রক্তে বইছে মানুষের মমতা আর 1000 জিনের ধ্বংসাত্মক তেজ। সমাজ যাকে ডাইনিপুত্র বলে ত্যাগ করেছিল, তার ললাটে কী লেখা ছিল? কেন এক শিশুকে রক্ষার জন্য এক পরীকে দিতে হলো তার জীবনের সবচেয়ে বড় বলিদান? ভালোবাসা, অভিশাপ আর এক অলৌকিক রাজপুত্রের জন্মের সেই শিহরণ জাগানো আদি কাহিনী নিয়ে আজ আমাদের জিনের ডায়েরির বিশেষ পর্ব। প্রস্তুত হন সেই জাদুকরী অতীতে ফিরে যেতে, যেখানে প্রতিটি মুহূর্ত লুকিয়ে আছে এক একটি অজানা রহস্য। 1970 সাল, পূর্ব পাকিস্তানের এক নিঝুম গ্রাম নীলগঞ্জ। গ্রামটি যেন প্রকৃতির কোলে এক শান্ত দ্বীপ, কিন্তু সেই শান্তিতেও মিশে থাকে অভাবের দীর্ঘশ্বাস। এই গ্রামেরই এক প্রান্তে ছোট একটা কুঁড়ে ঘরে থাকত আকাশ। লম্বা গড়ন, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং আর চোখের মায়ায় এক অদ্ভুত আকর্ষণ। গ্রামের বৃদ্ধরা বলতো, আকাশের রূপ দেখে স্বয়ং রাজকন্যারাও হার মানবে। কিন্তু ভাগ্যের পরিহাসে আকাশের ঘর বলতে ছিল শুধু ভাঙা বেড়া আর এক চিলতে জমি। মা বাবাকে হারিয়েছে ছোটবেলায়, এখন কৃষিকাজই তার একমাত্র সম্বল। কার্তিক মাসের এক জ্যোৎস্না রাত, চারিদিকে কুয়াশার হালকা চাদর। আকাশ সেদিন একটু দেরি করেই খেতে কাজ করতে গিয়েছিল। তার ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য একা একা সেই নির্জন রাতে সে যখন কোদাল চালাচ্ছিল, তখন পুরো মাঠ যেন এক রহস্যময় নিস্তব্ধতায় ডুবেছিল। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশের ঘামে ভেজা ফর্সা কপাল চাঁদের আলোয় চিকচিক করছিল। সে জানত না, এই রাতেই তার জীবনের চাকা এক অলৌকিক মোড় নিতে যাচ্ছে। হঠাৎ আকাশের ওপর দিয়ে একটা অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল। বাতাসের সেই ঝাপটায় যেন বুনো ফুলের তীব্র সুবাস মিশেছিল। ঠিক সেই মুহূর্তে আকাশের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল মায়াবতী, পরী রাজ্যের এক নির্বাসিত রাজকুমারী। পরী রাজ্যের রাজা তাকে ষড়যন্ত্র করে রাজ্য থেকে বের করে দিয়েছেন, কারণ সে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। মায়াবতী যখন আকাশপথ দিয়ে যাচ্ছিল, নিচে ঘামে ভেজা পরিশ্রান্ত আকাশের দিকে তার নজর পড়ল। সাধারণ এক মানুষ, অথচ তার অবয়বে এমন এক আভিজাত্য আর মাধুর্য, যা পরী রাজ্যের রাজপুত্রদের মাঝেও মায়াবতী দেখেনি। মায়াবতী থমকে দাঁড়াল। মেঘের আড়ালে অদৃশ্য থেকে সে দেখতে লাগল আকাশের একাগ্রতা। অভাবের কষাঘাত যার কপালে ভাঁজ ফেলেছে, কিন্তু তার চেহারার সারল্য মুছে ফেলতে পারেনি। মুহূর্তেই মায়াবতীর ভেতরে এক অজানা মায়া কাজ করতে শুরু করল। সে ভাবল, যে রাজ্যে সে আজীবন ছিল, সেখানে শুধু ছলনা আর ক্ষমতার লোভ, অথচ এই মাটির মানুষের চোখে কত শান্তি। সে সিদ্ধান্ত নিল, সে আর পরীদের পৃথিবীতে ফিরে যাবে না। সে এই মানুষের পৃথিবীর অংশ হবে। কিন্তু পরী রূপে গেলে তো আকাশ ভয় পাবে। তাই মায়াবতী নিজের ঐশ্বরিক রূপ আড়াল করে গ্রামের এক সাধারণ, দরিদ্র কিন্তু অসামান্য সুন্দরী মেয়ের রূপ ধারণ করল। তার পরনে একটা জীর্ণ শাড়ি, হাতে মাটির কলস। সে ধীরে ধীরে আকাশের ক্ষেতের পাশের সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগল। আকাশ হঠাৎ পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকালো। রাতের অন্ধকারে এক পরম সুন্দরী নারীকে একাকী পথ চলতে দেখে সে অবাক হল। আকাশ একটু অপ্রস্তুত হয়ে কপালে হাত দিয়ে ঘাম মুছতে মুছতে জিজ্ঞেস করল, আপনি এই গভীর রাতে এখানে কি করছেন? এ তো জিনের আছর হওয়ার জায়গা। মায়াবতী, যে এখন এক সাধারণ গ্রাম্য মেয়ে, সে মিষ্টি করে একটু হেসে বলল, আমি পাশের গ্রামের, পথ হারিয়ে ফেলেছি। আমার নাম মায়া। আপনি কি আমাকে বড় রাস্তাটা দেখিয়ে দেবেন? আকাশের কাছে মায়ার কণ্ঠস্বর মনে হলো যেন কোনো সেতারের সুর। তার সেই ভুবন ভোলানো হাসি দেখে আকাশ কিছুক্ষণ থমকে রইল। সে বুঝতেও পারল না যে এই সাধারণ মেয়েটির ভেতরে লুকিয়ে আছে মহাজাগতিক শক্তি। আকাশের সরল মন মায়ার মায়ায় আটকে যেতে শুরু করল। সে দিন থেকে শুরু হলো এক অসম প্রেমের গল্প। আকাশ জানত না মায়া একজন পরী, আর মায়াও জানত না যে তার এই ভালোবাসার ফল হিসেবে এমন এক সন্তান পৃথিবীতে আসবে, যার ভেতরে থাকবে 1000 জিনের শক্তি। যে হবে ভ্যাম্পায়ার, কিন্তু তার লক্ষ্য হবে ঋত সাম্রাজ্য উদ্ধার করা। নিলয়পুরের এই শান্ত মাঠে সেই রাতে যে প্রেমের বীজ বপন করা হয়েছিল, তা ভবিষ্যতে এক মহাযুদ্ধের ইতিহাস লিখতে চলেছিল। আকাশ আর মায়ার এই ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা রহস্যগুলো একে একে উন্মোচিত হবে পরের পর্বগুলোতে।
নীলগঞ্জ গ্রামের সেই মায়াবী রাতের পর আকাশের জীবন আর আগের মতো রইল না। প্রতিদিন বিকেলে সূর্য যখন লাল আভা ছড়িয়ে বাঁশঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ত, আকাশ তখন অধীর আগ্রহে অপেক্ষা করত সেই মেঠো পথের ধারে। মায়া প্রতিদিন ঠিক একই সময় আসত। তার পরনে থাকত সাধারণ সুতি শাড়ি, কিন্তু তার হাঁটার ঢং আর চোখের চাউনিতে এমন কিছু ছিল যা এই পৃথিবীর সাধারণ কোনো মেয়ের হওয়ার কথা নয়। আকাশের মনে মাঝে মধ্যে খটকা লাগত। সে ভাবত, এত সুন্দরী একটা মেয়ে এই গ্রামে আগে কখনো কেন দেখেনি। কিন্তু মায়ার মিষ্টি কথা আর তার ভালোবাসার টানে আকাশ সব সন্দেহ ভুলে যেত। মায়া তাকে তার অতীতের কথা বলতো, তবে একটু ঘুরিয়ে। সে বলতো, আমার আপন কেউ নেই আকাশ। এক রাজপ্রাসাদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, যেখানে সম্পর্কের কোনো দাম নেই। আকাশ ভাবত মায়া হয়তো কোনো জমিদারের বাড়ির বিতাড়িত মেয়ে। সে মায়ার হাত ধরে বলতো, তোমার কেউ না থাকুক, এখন থেকে আমিই তোমার সব। এই কুঁড়ে ঘরই হবে তোমার রাজপ্রাসাদ। আকাশের এই সারল্য মায়াকে প্রতিদিন আরও বেশি করে তার প্রেমে ফেলত। মায়া জানত, সে একজন পরী হয়ে মানুষের সাথে ঘর বাঁধলে তার অমরত্ব চলে যেতে পারে, কিন্তু আকাশের ওই স্বচ্ছ হৃদয়ের কাছে সে নিজের স্বর্গীয় শক্তি বিসর্জন দিতেও রাজি ছিল। এদিকে গ্রামের মানুষের চোখে বিষয়টা ধরা পড়তে শুরু করল। নীলগঞ্জের মুরব্বীরা বলাবলি করত, আকাশের সাথে ওই মেয়েটাকে, তার পা কি মাটিতে পড়ে, তার ছায়া কি দিনের আলোয় দেখা যায়। গ্রামের কিছু দুষ্টু লোক আকাশের পিছু নিল। একদিন দুপুরে আকাশ যখন মায়ার সাথে নদীর ঘাটে বসে কথা বলছিল, তখন গ্রামের মাতব্বর হারুন মিয়া সেখানে হাজির হলেন। হারুন মিয়া লোকটা কুচক্রী। সে আকাশের অল্প জমিটুকুর ওপর অনেক দিন ধরে নজর দিয়েছিল। হারুন মিয়া কর্কশ গলায় বললেন, কিরে আকাশ, মা বাপ মরা ছেলে, এখন আবার কোথা থেকে এক জিনের বাদশা বা পরীর সাথে পীড়িত শুরু করলি? এই মেয়ের পরিচয় কি? কোথা থেকে এসেছে ও? আকাশ মাথা নিচু করে বলল, চাচা, ও মায়া, ওর কেউ নেই। আমি ওকে বিয়ে করতে চাই। হারুন মিয়া অট্টহাসি দিয়ে উঠলেন, বিয়ে করবি? এই অজাত কুজাতের মেয়েকে নিয়ে তুই এই গ্রামে থাকতে পারবি না। হয় একে গ্রাম থেকে বের করে দে, নয়তো তোকে গ্রাম ছাড়া করব। মায়া শান্ত চোখে হারুন মিনার দিকে তাকাল। সেই মুহূর্তের জন্য মায়ার চোখের মণি নীল হয়ে উঠল। হারুন মিনা হঠাৎ অনুভব করলেন তার শরীর অবশ হয়ে আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মাটির সাথে গেঁথে ফেলছে। মায়া মনে মনে কোনো মন্ত্র পড়ছিল কি না কেউ জানে না, তবে হারুন মিনা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ভয়ের চোটে দৌড়ে পালালেন। আকাশ অবাক হয়ে দেখল হারুন মিনার মতো দাপুটে লোক কেন এভাবে পালাচ্ছে। মায়া শুধু মুচকি হেসে বলল, ভয় নেই আকাশ, সত্যের শক্তি সবসময় বেশি। 1970 সালের সেই উত্তাল সময়ে গ্রামের এক জীর্ণ মন্দিরের পাশে ছোট একটি মসজিদে দোয়া পড়ে আকাশ আর মায়ার বিয়ে সম্পন্ন হল। কোনো ধুমধাম ছিল না, ছিল না কোনো আলোকসজ্জা, শুধু ছিল আকাশের ভাঙা ঘরের প্রদীপের আলো। বিয়ের রাতে আকাশ যখন মায়ার ঘোমটা সরাল, সে দেখল মায়ার শরীর থেকে যেন এক মৃদু আলো বের হচ্ছে। আকাশ অবাক হয়ে বলল, মায়া, তোমাকে আজ মানুষের মতো লাগছে না, মনে হচ্ছে তুমি আকাশ থেকে নেমে আসা কোনো জ্যোতি। মায়া আকাশের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আকাশ, আমি যেই হই না কেন, আজ থেকে আমি শুধু তোমার। কিন্তু একটা কথা মনে রেখো, আমার এই ভালোবাসা এক বিশাল শক্তির জন্ম দেবে। সেই শক্তির ভার কি তুমি সইতে পারবে? আকাশ কিছু না বুঝে শুধু তাকে জড়িয়ে ধরল। কিন্তু সেই রাতেই নীলগঞ্জ গ্রামের আকাশে এক অদ্ভুত ঘটনা ঘটল। মাঝরাতে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। মেঘের গর্জনে পুরো গ্রাম কেঁপে উঠল। গ্রামের মানুষ ভাবল বড় কোনো ঝড় আসছে, কিন্তু আসলে তা ছিল পরী রাজ্যের ক্রুদ্ধ রাজাদের সংকেত। তারা জেনে গেছে তাদের নির্বাসিত রাজকুমারী এক নগণ্য মানবের সাথে ঘর বেঁধেছে। পরের কয়েক মাস ছিল আকাশের জীবনের সবচেয়ে সুখের সময়। মায়া আসার পর থেকে আকাশের ফসলের জমি যেন সোনায় ভরে উঠল। যেখানে আগে 2 মণ ধান হতো, এখন সেখানে 10 মণ ফসল হয়। মায়ার হাতের ছোঁয়ায় শুকিয়ে যাওয়া গাছও জীবন্ত হয়ে ওঠে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত আকাশের ভাগ্য কিভাবে বদলে যাচ্ছে। কিন্তু এই সুখের আড়ালে মায়া প্রতিদিন চিন্তিত থাকত। সে বুঝতে পারত তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসছে। মায়া গর্ভবতী হল, কিন্তু সাধারণ মানুষের মতো তার দিন কাটছিল না। তার ভেতরে যে সন্তান বড় হচ্ছিল, সে সাধারণ কোনো মানব সন্তান ছিল না। মায়া অনুভব করত শিশুটি তার শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। রাতে যখন আকাশ ঘুমাত, মায়া দেখত তার নিজের শরীর মাঝে মধ্যে স্বচ্ছ হয়ে যাচ্ছে।
সে তার পরী রাজ্যের অতীত মনে করত। তাকে কেন বের করে দেওয়া হয়েছিল? মায়ার বাবা ছিলেন পরী রাজ্যের দয়ালু রাজা, কিন্তু তার সেনাপতি কালজিন বিদ্রোহ করে রাজাকে বন্দী করে এবং মায়াকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কালজিন জানত, মায়ার যদি কোনো সন্তান হয় তবে সেই সন্তান হবে মহাজাগতিক শক্তির অধিকারী, যে কি না অর্ধেক মানুষ, অর্ধেক পরী, এবং যার রক্তে থাকবে চিরন্তন ক্ষুধার এক অমোঘ শক্তি। দিন যত এগোতে লাগল, মায়ার শারীরিক কষ্ট বাড়তে লাগল। সে আকাশের কাছে তার গোপন কথা লুকিয়ে রাখতে চাইলেও একদিন ধরা পড়ে গেল। এক রাতে আকাশ ঘুম ভেঙে দেখল মায়া বিছানায় নেই। সে বাইরে গিয়ে দেখল মায়া উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশ দিয়ে হাজার হাজার জোনাকি পোকা এক অদ্ভুত বৃত্ত তৈরি করে নাচছে। মায়ার হাত দিয়ে নীল রঙের শিখা বের হচ্ছে। আকাশ ভয়ে আর্তনাদ করে উঠল, মায়া, তুমি কে? তুমি কি মানুষ নও? মায়া ফিরে তাকাল। তার চোখ তখন জলজল করছে। সে কান্না ভেজা গলায় বলল, আকাশ, আমি তোমাকে ধোঁকা দিতে চাইনি। আমি পরী রাজ্যের রাজকন্যা, কিন্তু তোমার ভালোবাসার টানে আমি মানুষ হয়ে গেছি। তবে আমার গর্ভে যে সন্তান আছে, সে আমাদের দুজনের চেয়েও শক্তিশালী। সে কোনো সাধারণ মানুষ হবে না, সে হবে ভ্যাম্পায়ার রাজপুত্র। 1000 জিনের শক্তি নিয়ে সে জন্মাবে। আকাশ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার সরল গ্রাম্য জীবনে এই অলৌকিকতা যেন এক বিশাল পাহাড়ের মতো ভেঙে পড়ল। কিন্তু সে মায়াকে ভালোবাসে। সে তার হাত ধরে বলল, তুমি যেই হও মায়া, আমি তোমাকে ছাড়ব না। আমাদের সন্তান যদি শয়তানও হয়, তবু সে আমার রক্ত। মায়া হাসল, কিন্তু সেই হাসিতে ছিল কষ্টের ছায়া। সে জানত কালজিন খুব শীঘ্রই এই খবর পেয়ে যাবে, আর তখনই শুরু হবে আসল ধ্বংসলীলা। গ্রামের শান্ত পরিবেশ তখন আসন্ন ঝড়ের অপেক্ষায় নিস্তব্ধ হয়ে রইল। 1971 সালের শুরু। চারিদিকে রাজনৈতিক অস্থিরতা, কিন্তু নীলগঞ্জ গ্রামের এক কোণে আকাশের ভাঙা কুঁড়ে ঘরে তখন বইছে অন্য এক ঝড়ের পূর্বাভাস। মায়ার গর্ভের সন্তান এখন পূর্ণতা পেয়েছে, কিন্তু এই মাতৃত্ব সাধারণ কোনো আনন্দের সংবাদ ছিল না। আকাশের চোখে মুখে এখন সবসময় এক অজানা আতঙ্ক খেলা করে। সে দিনের বেলা লাঙল চালায়, আর রাতে জেগে বসে থাকে মায়ার শিয়রে। মায়ার অবস্থা দিন দিন অমানবিক হয়ে উঠছিল। তার গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে গেছে, শিরাগুলো নীল হয়ে চামড়ার ওপর ভেসে উঠেছে। সাধারণ কোনো খাবার সে হজম করতে পারছিল না। আকাশ দেখল মায়া মাঝে মাঝে কাঁচা মাছের রক্ত বা বনের পশু পাখির রক্তের প্রতি এক তীব্র তৃষ্ণা অনুভব করছে। একদিন গভীর রাতে আকাশ দেখল মায়া অন্ধকারে বসে নিজের আঙুল কামড়ে রক্ত বের করে তা চুষছে। আকাশের বুকটা কেঁপে উঠল। সে কাঁপা গলায় ডাকল, মায়া, এ কি করছো তুমি? মায়া শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকাল। তার চোখের মণি এখন আর কালো নেই, হয়ে গেছে টকটকে লাল। সে ধরা গলায় বলল, আকাশ ও তৃষ্ণার্ত, আমার ভেতরে যে বড় হচ্ছে সে মানুষের দুধ চায় না, সে চায় জীবনী শক্তি। আকাশ, আমি বোধহয় আর বাঁচব না। আকাশের চোখে জল চলে এল। সে মায়াকে জড়িয়ে ধরে বলল, আমি সব সইব মায়া, শুধু তুমি আর আমাদের সন্তান সুস্থ থেকো। আকাশ বুঝতে পারছিল না সে কোনো অশুভ শক্তির পাল্লায় পড়েছে নাকি পরম কোনো ঐশ্বরিক পরীক্ষার সম্মুখীন হয়েছে। সেই রাতটি ছিল এক ঘোর অমাবস্যার রাত। নীলগঞ্জ গ্রামে সেদিন কোনো কাকপক্ষীও ডাকছিল না। হঠাৎ রাত 12টার দিকে আকাশ কালো করে এমন এক মেঘ ডাকল যে পুরো গ্রামের মাটির ঘরগুলো থরথর করে কাঁপতে শুরু করল। মায়ার প্রসব বেদনা শুরু হলো, কিন্তু সেই বেদনা সাধারণ ছিল না। মায়ার প্রতিটি আর্তনাদে মনে হচ্ছিল যেন বনের পশুরা ভয়ে গুহার ভেতর লুকিয়ে পড়ছে। আকাশ ধাত্রী মা, দাই মা, রহিমাকে ডেকে আনল। রহিমা বিবি হাজারো বাচ্চার জন্ম দিয়েছেন, কিন্তু আকাশের ঘরে ঢুকে তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। মায়া শরীর থেকে তখন এক নীল রঙের আভা বের হচ্ছে এবং ঘর ভর্তি অদ্ভুত এক শীতল কুয়াশা। রহিমা বিবি কম্পিত কণ্ঠে বললেন, আকাশ, এ কি বালাই ঘরে আনছিস বাপ? এ তো মানুষ না, এ তো আজরাইলের ছায়া। ঠিক সেই মুহূর্তে আকাশের ওপর দিয়ে এক বিশাল ছায়া উড়ে গেল। পরী রাজ্যের রাজা কালজিন তার চর পাঠিয়েছে। মায়ার গর্ভে থাকা সেই অতিমানবিক শক্তির জন্ম ঠেকানোর জন্য তারা অলৌকিক বজ্রপাত শুরু করল। কুঁড়ে ঘরের চাল ফুঁড়ে আগুনের গোলা নামতে লাগল। আকাশ কোদাল হাতে নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, যেই হও তোমরা, আমার বউ আর বাচ্চার গায়ে আঁচ লাগতে দেব না। হঠাৎ ঘরের ভেতরে এক তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। এটা কোনো শিশুর কান্নার মতো ছিল না, ছিল 1000 জিনের সম্মিলিত গর্জন আর এক নেকড়ের ডাকের সংমিশ্রণ।
ঘরের সমস্ত হ্যারিকেন আর প্রদীপ এক নিমেষে নিভে গেল। ঘোর অন্ধকারে দাই মা রহিমা বিবি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। আকাশ ঘরে ঢুকে দেখল মায়া নিঃসার হয়ে পড়ে আছে। তার শরীর থেকে জীবনের শেষ তেজটুকু যেন শুষে নেওয়া হয়েছে। আর মায়ার পাশে শুয়ে আছে এক ফুটফুটে শিশু। কিন্তু সেই শিশু সাধারণ নয়। তার গায়ের রং দুধের মতো সাদা, মাথায় ঘন কালো চুল, আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল জন্মানোর পরপরই শিশুটি তার বড় বড় চোখ মেলে আকাশের দিকে তাকাল। সেই চোখে কোনো সারল্য ছিল না, ছিল এক অদ্ভুত রাজকীয় তেজ। আকাশ লক্ষ্য করল শিশুটির ঠোঁটের দুপাশে দুটি ছোট কিন্তু ধারালো দাঁত উঁকি দিচ্ছে। সে বুঝতে পারল এটাই সেই ভ্যাম্পায়ার সত্তা। শিশুটির জন্মের সাথে সাথেই আকাশের আঙুলে থাকা এক টুকরো কাটা ক্ষত থেকে রক্ত ঝরছিল। শিশুটি ঘ্রাণ পেয়ে আকাশের হাতটি টেনে নিল এবং অবিশ্বাস্যভাবে সেই রক্ত চুষে নিতে লাগল। আকাশ যন্ত্রণায় নয়, এক অদ্ভুত শিহরণে স্থির হয়ে রইল। সে দেখল রক্ত খাওয়ার সাথে সাথে শিশুটির শরীর এক শক্তিশালী আভা ছড়াচ্ছে। ঠিক তখনই কুঁড়েঘরের জীর্ণ দেওয়াল ভেঙে চারজন বিশাল আকৃতির ছায়ামূর্তি ঘরে ঢুকল। এরা কালজিনের পাঠানো ঘাতক জিন। তারা এসেছে এই অভিশপ্ত রক্তকে শেষ করতে। তাদের হাতে ছিল আগুনের তলোয়ার। আকাশ তার শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু অদৃশ্য এক দেওয়ালে সে ধাক্কা খেয়ে পড়ে গেল। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। যে শিশুটি কয়েক মিনিট আগে জন্মেছে সে হঠাৎ উঠে বসল। তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো শক্তি বের হতে শুরু করল। শিশুটির চোখ তখন আগুনের মতো জ্বলছে। ঘাতক জিনরা যখন তলোয়ার তুলল, শিশুটি এক হাত বাড়িয়ে দিল। বাতাস থেকে যেন 1000 অদৃশ্য হাত বেরিয়ে এল এবং সেই শক্তিশালী জিনগুলোকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে ঘরটি আবার শান্ত হয়ে গেল। মায়া অনেক কষ্টে চোখ মেলল। তার সময় শেষ হয়ে আসছে। সে আকাশের হাত ধরে ক্লান্ত স্বরে বলল, আকাশ, আমাদের ছেলের নাম রেখো আর্য। ওর ভেতরে 1000 জিনের শক্তি আছে। ও যেমন পরীদের রাজা হবে তেমনি হবে মানুষের রক্ষক। কাল জিন ওকে শান্তিতে থাকতে দেবে না। ওকে লুকিয়ে রেখো আকাশ... ওকে মানুষের মতো বড় করার চেষ্টা করো। মায়ার নিথর দেহটি আকাশের কোলেই ঢলে পড়ল। আকাশ চিৎকার করে কেঁদে উঠল। 1971 সালের সেই কালো রাত্রিতে নীলগঞ্জ গ্রাম প্রত্যক্ষ করল এক ট্র্যাজেডি আর এক মহাশক্তির উত্থান। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল আকাশের ঘরটি আগুনে পুড়ে গেছে। মায়া মারা গেছে, কিন্তু আকাশ তার বুকে আগলে রাখা সেই শিশুকে নিয়ে বনের গভীরে চলে গেছে। কেউ জানত না এই শিশুই একদিন পৃথিবীর বুক থেকে অশুভ শক্তির বিনাশ করবে। তার ভেতরে এখন বইছে 1000 জিনের শক্তি আর এক অবিনশ্বর ভ্যাম্পায়ারের তৃষ্ণা। মায়ার মৃত্যুর পর নীলগঞ্জ গ্রাম যেন আকাশের জন্য এক নরক হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের মানুষ কানাঘুষা করছিল যে আকাশ কোনো ডাইনি বা পেতনিকে বিয়ে করেছিল, যার ফলে তার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আকাশের ভয় ছিল যদি কেউ আর্যকে দেখে ফেলে তবে ওকে হয়তো শয়তানের বাচ্চা বলে পুড়িয়ে মারবে। তাই বুক ভরা শোক আর কোলে সেই অদ্ভুত শিশুকে নিয়ে আকাশ আশ্রয় নিল গ্রামের উত্তর সীমানায় অবস্থিত সেই গভীর জঙ্গল অন্ধকার বনে। যেখানে মানুষ যেতে ভয় পেত সেখানেই আকাশ গড়ে তুলল তার নতুন সংসার। 1971 সালের মাঝামাঝি সময়। আর্যর বয়স এখন মাত্র 6 মাস, কিন্তু তাকে দেখলে মনে হয় সে 5 বছরের এক বলিষ্ঠ বালক। তার বেড়ে ওঠার গতি ছিল অবিশ্বাস্য। সাধারণ কোনো খাবার সে মুখে নিত না। আকাশ বনের হরিণ বা খরগোশ শিকার করে নিয়ে আসত, আর আর্য সেই কাঁচা মাংসের রক্ত দিয়ে তার ক্ষুধা মেটাত। আকাশ যখন তার ছেলের এই দানবীয় প্রবৃত্তি দেখত তার ভেতরটা হাহাকার করে উঠত। কিন্তু আর্য যখন তার লালচে মায়াবী চোখে আকাশের দিকে তাকিয়ে বাবা বলে ডাকত, তখন আকাশ সব ভুলে তাকে বুকে টেনে নিত। আর্যর শরীরের গঠন ছিল নিখুঁত। তার গায়ের চামড়া পাথরের মতো শক্ত, আর রাতে তার চোখ দুটো অন্ধকারে বিড়ালের মতো জলজল করত। একদিন আকাশ বনের এক কোণে কাঠ কাটছিল। ছোট আর্য পাশে বসে একটি মাটির পুতুল নিয়ে খেলছিল। হঠাৎ এক বিশাল রাজগোখরা সাপ ফনা তুলে আর্যর দিকে ধেয়ে এল। আকাশ দূর থেকে তা দেখে আতঙ্কে চিৎকার করে উঠল, আর্য, সরে যা বাবা। কিন্তু আর্য নড়ল না। সে শান্ত চোখে সাপটির দিকে তাকাল। সাপটি কামড় দেওয়ার জন্য ছোবল দিতেই আর্য চোখের পলকে সাপটির গলা চেপে ধরল। তার হাতের চাপে বিশাল সাপটির হাড়গোড় মরমর করে ভেঙে গেল। আর্য সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে এমনভাবে হাসল যেন সে কোনো খেলনা ভেঙেছে।
আকাশ থমকে দাঁড়িয়ে গেল। সে বুঝতে পারল তার ছেলের ভেতরে শুধু জিনের শক্তি নয়, এক ধ্বংসাত্মক রাজকীয় রক্ত বইছে। আর্যর বয়স যখন 1 বছর পূর্ণ হল, তার অলৌকিক ক্ষমতাগুলো আরও প্রকট হতে লাগল। সে শুধু দ্রুত দৌড়াতে পারত না, সে চাইলে বাতাসের সাথে মিশে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমেষে পৌঁছে যেত। বনের পশুপাখিরা তাকে দেখে আর পালাত না, বরং বাঘ থেকে শুরু করে সব হিংস্র প্রাণী তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকত। মনে হতো আর্য এই অরণ্যের মুকুটহীন রাজা। এদিকে পরী রাজ্যে তখন চরম বিশৃঙ্খলা। কালজিন সিংহাসন দখল করলেও সে শান্তি পাচ্ছিল না। তার জাদুকর আয়না তাকে বারবার দেখাচ্ছিল যে মায়ার রক্ত পৃথিবীতে বেঁচে আছে এবং দিন দিন তা শক্তিশালী হচ্ছে। কালজিন জানত এই শিশু যদি পূর্ণ বয়স্ক হয় তবে 1000 জিনের শক্তি নিয়ে সে পরী রাজ্য আক্রমণ করবে এবং কালজিনের রাজত্ব ধুলোয় মিশিয়ে দেবে। কালজিন তার প্রধান সেনাপতি রক্তচক্ষু জিনকে নির্দেশ দিল, যে কোনো মূল্যে ওই শিশুকে খুঁজে বের করো এবং তার কলিজা আমার সামনে নিয়ে এসো। এক নিস্তব্ধ দুপুরে আকাশ যখন আর্যর জন্য ফলমূল সংগ্রহ করছিল, তখন বনের আকাশ হঠাৎ কালো হয়ে গেল। কোনো মেঘ ছাড়াই বিদ্যুৎ চমকাতে শুরু করল। আকাশ বুঝতে পারল বিপদ আসছে। সে দ্রুত কুঁড়ে ঘরের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। 4-5 জন বিশালকায় কুৎসিত জিন আর্যকে ঘিরে ধরেছে। তাদের হাতে বিষাক্ত তলোয়ার। রক্তচক্ষু জিন তার অট্টহাসিতে বন কাঁপিয়ে বলল, এই কি সেই আধমরা মানুষের বাচ্চা যার জন্য আমাদের রাজা চিন্তিত? এটাকে এখনই শেষ কর। একটি জিন তার তলোয়ার নিয়ে আর্যর দিকে তাকাতেই আর্য ঘুরে দাঁড়াল। তার চেহারায় কোনো ভয় ছিল না, বরং ছিল এক তীব্র ক্রোধ। আর্যর শরীর থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বের হতে শুরু করল। তার নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আর্যর ভেতর থেকে 1000 জিনের সম্মিলিত গর্জন বের হল। সে বাতাসের চেয়েও দ্রুত গতিতে প্রথম জিনের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং খালি হাতে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনল। আকাশ স্তব্ধ হয়ে দেখল তার 1 বছরের শিশুটি অজেয় এক যোদ্ধায় পরিণত হয়েছে। জিনের রক্ত আর্যর গায়ে লাগার সাথে সাথে তার শক্তি আরও বহুগুণ বেড়ে গেল। বাকি জিনগুলো যখন দেখল যে এই শিশু সাধারণ কোনো লক্ষ্য নয়, তারা পিছু হটতে শুরু করল। কিন্তু আর্য কাউকে ছাড়ল না। সে বনের প্রতিটি গাছে গাছে উড়ে গিয়ে তাদের আক্রমণ করতে লাগল। বনের মাটি জিনের নীল রক্তে ভিজে গেল। যুদ্ধ শেষে আর্য যখন আকাশের সামনে এসে দাঁড়াল, তার সারা গায়ে রক্ত। সে ক্লান্ত হয়ে আকাশের কোলে ঝাঁপিয়ে পড়ে ঘুমিয়ে গেল। আকাশ কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল মায়ার কথা সত্য হতে চলেছে। তার ছেলে কোনো শান্তিতে থাকতে পারবে না, তাকে সবসময় যুদ্ধের মাঝেই থাকতে হবে। আকাশ সিদ্ধান্ত নিল সে আর্যকে আরও কঠোর প্রশিক্ষণ দেবে। সে তাকে শুধু তার শক্তি ব্যবহার করাই শেখাবে না, বরং শেখাবে কিভাবে নিজের ভেতরে থাকা সেই ভ্যাম্পায়ার তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ আর্য যদি নিয়ন্ত্রণ হারায় তবে সে শুধু পরীদের জন্য নয়, এই গোটা মানবজাতির জন্যই অভিশাপ হয়ে দাঁড়াবে। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। কালজিন এখন বুঝতে পেরেছে যে সাধারণ সৈন্য দিয়ে আর্যকে হারানো সম্ভব নয়। সে এবার নিজেই কোনো ছদ্মবেশে পৃথিবীতে আসার পরিকল্পনা করছে। আর নীলগঞ্জ গ্রামের মানুষও জঙ্গলের এই অদ্ভুত চিৎকার আর রক্তের গন্ধ পেয়ে সন্দেহের চোখে তাকাতে শুরু করেছে। সময় কারো জন্য থেমে থাকে না। 1971 সালের সেই উত্তাল মুক্তিযুদ্ধের দিনগুলো পার হয়ে এখন 80-র দশকের শুরু। নীলগঞ্জ গ্রাম আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে, কিন্তু অন্ধকার বন নিয়ে মানুষের ভয় এখনও কাটেনি। এই বনের গভীরে এখন বাস করে এক কিশোর, যার নাম আর্য। তার বয়স এখন মাত্র 12-13 বছর, কিন্তু উচ্চতা এবং শারীরিক গঠনে সে পূর্ণ যুবককেও হার মানায়। তার গায়ের রং এখন আরও ফ্যাকাশে সাদা, যা রোদে গেলে হীরাকৃতির মতো উজ্জ্বল দেখায়। আর্যর চোখগুলো দিনের আলোয় কটা রঙের মনে হলেও তীব্র আবেগে বা রাগে সেগুলো টকটকে লাল হয়ে ওঠে। আকাশ এখন বৃদ্ধ। অভাব আর দুশ্চিন্তায় তার চুলে পাক ধরেছে। সে আর্যকে আগলে রেখেছে পৃথিবীর সব কুদৃষ্টি থেকে। আর্য এখন আর শুধু হরিণ শিকার করে না, সে এখন বনের গোপন গুহায় বসে প্রাচীন পুঁথি পড়ার মতো একাগ্রতায় নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। আকাশ তাকে শিখিয়েছে, বাবা আর্য, তোমার গায়ে যে শক্তি তা ধ্বংসের জন্য নয়, তা রক্ষার জন্য। মানুষের রক্ত তোমার জন্য নিষিদ্ধ। আর্য তার বাবার কথা শিরোধার্য মনে করে। সে তার সেই চিরন্তন ভ্যাম্পায়ার তৃষ্ণাকে দমন করতে বনের লতাপাতা আর বিশেষ এক প্রকার ঔষধি গাছের রস পান করে।
কিন্তু তার ভেতরে 1000 জিনের যে আদিম শক্তি তা মাঝে মাঝে আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চায়। একদিন আর্য বনের শেষ সীমানায় বসেছিল। সেখান থেকে গ্রামের মেঠো পথ দেখা যায়। হঠাৎ তার কানে এল এক করুণ আর্তনাদ। একদল ডাকাত গ্রামের এক গরিব গৃহস্থের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েটির নাম শিউলি। সে নীলগঞ্জ গ্রামের জমিদারের বাড়িতে কাজ করে। ডাকাতরা যখন শিউলির শ্লীলতাহানির চেষ্টা করছিল, আর্যর কানে সেই শব্দ পৌঁছানো মাত্রই তার রক্ত ফুটতে শুরু করল। সে আকাশের নিষেধ ভুলে গেল। বাতাসের চেয়েও দ্রুত গতিতে সে বনের ঝোপঝাড় ভেদ করে ডাকাতদের সামনে গিয়ে দাঁড়াল। ডাকাতরা অবাক হয়ে দেখল এক কিশোর তাদের সামনে দাঁড়িয়ে, যার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ডাকাত সর্দার হাসতে হাসতে বলল, কিরে ছোকরা, মরার শখ হয়েছে? আর্য কোনো কথা বলল না। সে শুধু তার হাতের আঙুলগুলো একটু বাঁকাল। সাথে সাথে বনের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠল। গাছের লতাগুলো সাপ হয়ে ডাকাতদের পা পেঁচিয়ে ধরল। আর্য বিদ্যুৎ গতিতে সর্দারের সামনে গিয়ে তার টুঁটি চেপে ধরল। আর্যর স্পর্শে ডাকাত সর্দার অনুভব করল তার শরীর থেকে প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। আর্যর নখগুলো লম্বা হয়ে সর্দারের ঘাড়ে বসে গেল। এক ফোঁটা রক্ত যখন আর্যর জিভে লাগল, তার ভেতরের সুপ্ত ভ্যাম্পায়ার জেগে উঠল। কয়েক মুহূর্তের মধ্যে ডাকাত দলটি ছিন্ন ভিন্ন হয়ে গেল। শিউলি ভয়ে কুঁকড়ে এক কোণে পড়েছিল। আর্য যখন তার দিকে হাত বাড়াল, শিউলি দেখল এই কিশোরের চোখে যেমন হিংস্রতা আছে, তেমনি আছে এক স্বর্গীয় মায়া। আর্য তাকে উদ্ধার করে বনের সীমানায় রেখে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এই ঘটনায় কাল হয়ে দাঁড়াল। শিউলি গ্রামে গিয়ে এই অলৌকিক কিশোরের গল্প শোনাল। খবর পৌঁছে গেল সেই পুরনো শত্রু হারুন মিয়ার কানে, যে এখন গ্রামের মাতব্বর। হারুন মিয়া ভাবল, এই সেই আকাশের ছেলে যে গ্রামের শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছে। সে গ্রামের মানুষকে উস্কে দিল, আকাশের ছেলে একটা রক্তচোষা দানব। ও আমাদের সন্তানদের খেয়ে ফেলবে। ওকে আর আকাশকে গ্রাম থেকে শেষ করতে হবে। এদিকে পরী রাজ্যে কালজিনের ষড়যন্ত্র আরও ঘনীভূত হয়েছে। সে তার জাদুকরী শক্তিতে জানতে পেরেছে আর্য এখন কৈশোরে পদার্পণ করেছে। এই সময়টি তার শক্তির সবচেয়ে দুর্বল ও অস্থির সময়। কালজিন এবার তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছায়া পরীদের পাঠাল। এই পরীরা মানুষের রূপ ধরে গ্রামে ঢুকে মানুষের মনে ঘৃণা ছড়াতে পারে। এক রাতে নীলগঞ্জ গ্রামের কয়েকশো মানুষ মশাল হাতে নিয়ে অন্ধকার বন ঘেরাও করল। তাদের নেতৃত্বে ছিল হারুন মিয়া আর ছদ্মবেশী ছায়া পরীরা। তারা চিৎকার করছিল, ডাইনি পুত্রকে পুড়িয়ে মারো, আকাশকে গ্রাম ছাড়া করো। আকাশ কুঁড়ে ঘরের বাইরে এসে হাত জোড় করে দাঁড়াল। সে কান্নাকাটি করে বলল, ও আমার সন্তান, ও আপনাদের কোনো ক্ষতি করেনি, দয়া করে চলে যান। কিন্তু হারুন মিয়া কথা শুনল না। সে মশাল ছুঁড়ে দিল আকাশের কুঁড়ে ঘরে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আকাশ যখন আগুন নেভানোর চেষ্টা করছিল, তখন হারুন মিয়ার লাঠিয়ালরা তাকে নির্দয়ভাবে পেটাতে শুরু করল। বৃদ্ধ আকাশ মাটিতে লুটিয়ে পড়ল, তার মাথা দিয়ে রক্ত ঝরতে লাগল। ঠিক সেই মুহূর্তে বনের গভীর থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এল। আর্য ফিরে এসেছে। সে দেখল তার বাবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রাখা হয়েছে এবং তাদের বাড়ি পুড়ছে। আর্যর ভেতরে সেই 1000 জিনের শক্তি একবারে বিস্ফোরিত হল। তার গায়ের জামা ছিঁড়ে গেল, পিঠ থেকে যেন অদৃশ্য ডানা বেরিয়ে এল। সে আকাশের মতো শূন্যে ভেসে উঠল। তার চিৎকারে গ্রামের মানুষের হাতের মশালগুলো নিজে থেকেই নিভে গেল। আর্য চিৎকার করে বলল, আমার বাবা আপনাদের কি ক্ষতি করেছিল? কেন আপনারা এই নিরপরাধ মানুষকে আঘাত করলেন? ছায়া পরীরা তখন নিজেদের আসল রূপে ফিরে এল। তারা নীল রঙের অশরীরী রূপ নিয়ে আর্যকে আক্রমণ করল। আর্য তাদের সাথে যুদ্ধে লিপ্ত হল। সে শুধু তার ভ্যাম্পায়ার দাঁত আর নখ ব্যবহার করছিল না, সে তার হাত দিয়ে জিনের জাদুকরী আগুন তৈরি করে ছায়া পরীদের পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে গেল। তারা বুঝতে পারল তারা কোনো সাধারণ মানুষের সাথে নয়, বরং এক মহাজাগতিক শক্তির সাথে যুদ্ধ করতে এসেছে। আর্য হারুন মিনার দিকে এগিয়ে গেল। হারুন মিনা ভয় কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দাও বাবা আর্য, আমি লোভের বশে করেছি। আর্য তাকে মারল না, সে শুধু হারুন মিনার চোখের দিকে তাকাল। আর্যর চোখের সম্মোহনী শক্তিতে হারুন মিনা পাগল হয়ে গেল। সে সারা জীবনের জন্য নিজের বিবেক হারিয়ে শুধু বিড়বিড় করতে লাগল। যুদ্ধ থামল, কিন্তু আকাশ আর বেঁচে নেই। অত্যাধিক রক্তক্ষরণ আর বয়সের ভারে সে আর্যর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মৃত্যুর আগে আকাশ শুধু বলে গেল, আর্য, ঘৃণা করো না,
ভালোবাসা দিয়ে তোমার রাজ্য জয় করো। আকাশের মৃত্যু আর্যকে এক ধাক্কায় অনেক বড় করে দিল। সে আর সেই ছোট্ট বালকটি রইল না। সে তার বাবার মৃতদেহ নিয়ে বনের আরও গভীরে চলে গেল। সেখানে সে নিজের হাতে আকাশকে সমাধি দিল। সেই কবরের ওপর দাঁড়িয়ে আর্য শপথ নিল, সে আর পালিয়ে বেড়াবে না। সে তার মায়ের রাজ্য ফিরে পাবে এবং কালজিনকে তার কৃতকর্মের শাস্তি দেবে। আর্য এখন একা, তার কেউ নেই, কিন্তু তার ভেতরে এখন 1000 জিনের সম্মিলিত গর্জন। সে এখন নীলগঞ্জ গ্রামের সাধারণ কিশোর নয়, সে এখন ভ্যাম্পায়ার রাজপুত্র। তার গন্তব্য এখন অনেক দূর। সে যাবে পরী রাজ্যে, তার মায়ের হারানো সিংহাসন উদ্ধার করতে। পথে তাকে লড়তে হবে হাজারো অলৌকিক দানব আর জাদুকরদের সাথে, কিন্তু তার আগে তাকে নিজের ভেতরে থাকা অন্ধকার রক্তকে নিয়ন্ত্রণে আনতে হবে। বাবার কবরের পাশে আর্য টানা 7 দিন 7 রাত বসে রইল। এই 7 দিনে সে কোনো অন্ন স্পর্শ করেনি, কোনো শিকার করেনি। তার চোখের জল শুকিয়ে এখন সেখানে এক কঠিন পাথরের মতো তেজ জন্ম নিয়েছে। আকাশের সেই শান্ত ছেলেটি যেন ওই কবরের পাশেই শেষ হয়ে গেছে, আর সেখান থেকে জন্ম নিয়েছে এক প্রতিশোধকামী রাজপুত্র। আর্য বুঝতে পারল, পৃথিবীতে তার থাকার মতো কোনো আপন জায়গা আর অবশিষ্ট নেই। মানুষের সমাজ তাকে ঘৃণা করে, আর পরী রাজ্য তাকে ভয় পায়। সে এখন এক অন্তর্বর্তী সত্তা, যে আলোর নয়, আবার পুরোপুরি অন্ধকারেরও নয়। 8 নম্বর দিনের ভোরে, যখন কুয়াশাচ্ছন্ন বনের চারপাশ রহস্যময় হয়েছিল, আর্যর সামনে একটি অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। তার মা মায়ার কবরের ওপর থেকে একটি নীল রঙের রক্তজবা ফুল ফুটে উঠেছে। এই ফুলটি সাধারণ ছিল না, এর পাপড়ি থেকে মৃদু আলোর বিচ্ছুরণ ঘটছিল। আর্য যখনই ফুলটি স্পর্শ করল, তার কানে মায়ের সেই চেনা মিষ্টি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তারা চিহ্ন আর্য, সময় এসেছে। তোর রক্তে যে 1000 জিনের শক্তি আছে, তা জাগিয়ে তোলার চাবিকাঠি লুকিয়ে আছে এই বনেরই এক প্রাচীন গুহায়। তুই একা নোস বাবা, তোর সাথে তোর মায়ের আশীর্বাদ আছে। আর্য আর দেরি করল না। সে তার বাবার পুরনো লাঙলের এক টুকরো লোহা নিল, যা দিয়ে সে নিজের জন্য এক বিশাল তলোয়ার তৈরি করল। তার গায়ের শক্তি এখন এতটাই যে সে পাথর দিয়ে ঘষে ঘষে সেই লোহাকে হীরার চেয়েও ধারালো করে ফেলল। সে জানত, কাল জিনের সৈন্যরা আবার আসবে। বনের গভীরে হাঁটতে হাঁটতে আর্য পৌঁছাল কালকুঠুরি নামক এক প্রাচীন গুহার সামনে। এই গুহার কথা গ্রামের কেউ জানত না। গুহার প্রবেশপথে পাহারা দিচ্ছিল এক বিশালকায় অন্ধ জিন, যার উচ্চতা ছিল প্রায় 10 ফুট। সে আর্যর ঘ্রাণ পেয়ে গর্জে উঠল, কে তুই? মানুষের গন্ধ, কিন্তু রক্তে কেন 1000 জিনের গর্জন? তুই কি সেই অভিশপ্ত রাজপুত্র? আর্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি মায়ার ছেলে। আমি আমার মায়ের রাজ্য আর আমার বাবার অপমানের প্রতিশোধ নিতে এসেছি। পথ ছাড়ো। বৃদ্ধ অন্ধ জিনটি অট্টহাসি দিয়ে এক বিশাল পাথরের গদা দিয়ে আর্যকে আক্রমণ করল। কিন্তু আর্য এখন আর সেই অবোধ বালক নয়। সে তার ভ্যাম্পায়ার গতি ব্যবহার করে বাতাসের মতো শূন্যে লাফিয়ে উঠল। সে গুহার দেওয়ালে পা দিয়ে ভর করে অন্ধ জিনের ঘাড়ের ওপর অবতীর্ণ হল। তার নখ দিয়ে সে জিনের পিঠের শক্ত চামড়া এফোর ওফর করে দিল। জিনটি যন্ত্রণায় লুটিয়ে পড়ল, কিন্তু আর্য তাকে মারল না। সে বলল, আমি নির্দোষের রক্ত ঝরাতে আসিনি, আমি এসেছি ন্যায় বিচার করতে। আমাকে সাহায্য করো, না হলে এই গুহায় তোমার সমাধি হবে। অন্ধ জিনটি আর্যর তেজে মুগ্ধ হল। সে মাথা নত করে বলল, ক্ষমা করবেন প্রভু, আমি আপনার বাবার বন্ধু ছিলাম, যাকে কালজিন অভিশাপ দিয়ে এখানে বন্দী করে রেখেছে। আমি আপনাকে পরী রাজ্যে প্রবেশের গোপন পথ দেখিয়ে দেব, তবে মনে রাখবেন, সেই পথ মৃত্যু ফাঁদে ঘেরা। আর্য গুহার ভেতরে প্রবেশ করল। সেখানে সে খুঁজে পেল এক প্রাচীন বর্ম এবং একটি ম্যাপ, যা মানুষের রক্ত দিয়ে লেখা। এই ম্যাপটি তাকে নিয়ে যাবে পরী রাজ্যের সেই গেটে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। এদিকে নীলগঞ্জ গ্রামে শিউলির অবস্থা খুব খারাপ। সে দিনরাত আর্যর কথা ভাবে। গ্রামের মানুষ তাকে ডাইনি বলে অপবাদ দিচ্ছে, কারণ সে আর্যর পক্ষ নিয়ে কথা বলেছিল। হারুন মিয়া পাগল হয়ে যাওয়ার পর তার ছেলে এখন গ্রামের শাসনভার নিয়েছে। সে আরও বেশি নিষ্ঠুর। সে শিউলিকে বন্দী করে রেখেছে এবং আর্যকে ধরার জন্য টোপ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। সে জানে, আর্য যদি মানুষ হয়ে থাকে, তবে সে অবশ্যই মেয়েটিকে বাঁচাতে আসবে। আর্য যখন পরী রাজ্যের পথে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন সে বাতাসের কানে শিউলির কান্নার শব্দ পেল। তার ভ্যাম্পায়ার ইন্দ্রিয়গুলো কয়েক মাইল দূরের আর্তনাদও শুনতে পায়। আর্য এক দোটানায় পড়ে গেল।
একদিকে তার মায়ের রাজ্য উদ্ধারের দায়িত্ব, অন্যদিকে সেই মেয়েটি যে তার প্রতি মমতা দেখিয়েছিল। আর্যর ভেতরকার ভ্যাম্পায়ার সত্তা বলল, যাও আর্য, মানুষের রক্ত দিয়ে তোমার তলোয়ারের অভিষেক করো। কিন্তু তার জিনের শক্তি বলল, ন্যায় বিচার করো, প্রতিশোধ নয়। সেই রাতে আর্য নীলগঞ্জ গ্রামে আবার ফিরে এল। তবে এবার সে একা নয়, তার পাশে ছিল সেই অন্ধ জিন। গ্রামের মানুষ যখন দেখল এক পাহাড়সম দানব আর এক জ্বলন্ত চোখের যুবক গ্রামের দিকে এগিয়ে আসছে, তারা ভয়ে কুঁকড়ে গেল। আর্য সোজা শিউলির বন্দিশালায় গিয়ে দাঁড়াল। প্রহরীরা তাকে আটকানোর চেষ্টা করতেই আর্য তার হাতের এক ইশারায় তাদের উড়িয়ে দিল। সে শিউলিকে মুক্ত করে বলল, শিউলি, এই গ্রাম তোমার জন্য নিরাপদ নয়। তুমি আমার সাথে চলো না, কিন্তু বনের ওপারে যে মঠ আছে সেখানে আশ্রয় নাও। আমি ফিরব। যেদিন আমি রাজা হব সেদিন কেউ তোমাকে তুচ্ছ করার সাহস পাবে না। শিউলি আর্যর হাত ধরে কাঁপা গলায় বলল, তুমি কি মানুষ নও আর্য? আর্য চাঁদের আলোর দিকে তাকিয়ে মৃদু হাসল। তার সেই দীর্ঘ দাঁত দুটো চিকচিক করে উঠল। সে বলল, আমি তোমার রক্ষক শিউলি। এর বেশি পরিচয় এই মুহূর্তে প্রয়োজন নেই। শিউলিকে নিরাপদ জায়গায় পাঠিয়ে আর্য এবার ফিরে তাকাল সেই রহস্যময় গেটের দিকে। নীলগঞ্জ গ্রামের সীমানায় এক বিশাল বটগাছের নিচে সে তার তলোয়ার দিয়ে মাটিতে এক গভীর দাগ কাটল। মুহূর্তের মধ্যে পৃথিবী যেন দুই ভাগ হয়ে গেল। সেখান থেকে বের হয়ে এল এক রক্তবর্ণের সিঁড়ি, যা মাটির নিচে নয় বরং মহাশূন্যের দিকে উঠে গেছে। আর্য সেই সিঁড়িতে পা রাখল। সে জানত, একবার এই পথে গেলে আর ফিরে আসা সম্ভব নয়। কালজিন তখন তার সিংহাসনে বসে কাঁপছিল। সে দেখল তার জাদুকরি আয়না ফেটে চৌচির হয়ে গেছে। তার মানে বিজয়ীর বেশে আর্য আসছে। 1000 জিনের শক্তি নিয়ে, এক অবিনশ্বর ভ্যাম্পায়ারের ক্ষুধা নিয়ে এবং এক মানুষের হৃদয়ের মমতা নিয়ে আর্য এখন অপ্রতিরোধ্য। রক্তবর্ণের সেই অলৌকিক সিঁড়ি বেয়ে আর্য যখন উপরে উঠছিল, তার চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। নিচে পড়ে রইল তার শৈশবের নীলগঞ্জ গ্রাম, তার বাবার কবর আর শিউলির কান্নার স্মৃতি। যত উপরে সে উঠছিল, বাতাস ততই ভারী আর শীতল হয়ে আসছিল। এক সময় আর্য এক বিশাল কুয়াশার চাদর ভেদ করে এমন এক জায়গায় এসে দাঁড়াল, যা পৃথিবীর কোনো মানুষের কল্পনারও বাইরে। সামনে আদিগন্ত বিস্তৃত এক মায়াপুরী, যেখানে আকাশটা বেগুনি রঙের আর গাছপালাগুলো হীরা জহরত দিয়ে তৈরি বলে মনে হয়। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে ছিল এক মৃত নিস্তব্ধতা। আর্য অনুভব করতে পারল, তার ভেতরের 1000 জিনের শক্তি এখন ফুটন্ত লাভার মতো টকবক করছে। পরী রাজ্যের এই পরিবেশে তার শক্তি বহুগুণ বেড়ে গেছে, কিন্তু সেই সাথে বেড়েছে তার ভ্যাম্পায়ার সত্তার আদিম রক্ততৃষ্ণা। তার চোখ দুটো এখন সারাক্ষণই টকটকে লাল হয়ে থাকছে। পরী রাজ্যের তোরণ পাহারা দিচ্ছিল কালজিনের নিযুক্ত পাথর দানবরা। আর্যকে দেখা মাত্রই তারা গর্জে উঠল। তাদের প্রতিটি পদক্ষেপের আঘাতে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। কিন্তু আর্যর শরীরে এখন বিদ্যুতের গতি। সে তার জিনের জাদুকরী শক্তিতে নিজের হাতের তলোয়ারকে আগুনের শিখায় রূপান্তরিত করল। দানবগুলো যখন তাকে পিষে ফেলার চেষ্টা করল, আর্য শূন্যে লাফিয়ে উঠে তাদের ঘাড়ে আঘাত করল। পাথরের তৈরি দানবগুলো আর্যর তলোয়ারের আঘাতে বালির প্রাসাদের মতো ভেঙে পড়ল। প্রথম বাধা অতিক্রম করে আর্য যখন একটি মায়াবী ঝরনার কাছে এসে থামল, তখন তার সামনে একদল সুন্দরী নারী আবির্ভূত হল। তাদের পরনে ছিল স্বচ্ছ রেশমি পোশাক আর হাতে ছিল সুগন্ধি পানীয়ের পাত্র। তাদের রূপ দেখে পৃথিবীর যে কোনো বীর পুরুষ পথ ভুলে যাবে। এরা ছিল কালজিনের পাঠানো মোহিনী পরী, যাদের কাজ হল আগন্তুককে তাদের রূপে মোহিত করে চিরতরে ঘুম পাড়িয়ে রাখা। তাদের নেত্রী ললিতা আর্যর কাছে এগিয়ে এল। তার প্রতিটি পদক্ষেপে যেন হাজারো নূপুরের শব্দ। সে মিষ্টি করে হেসে বলল, স্বাগতম হে রাজপুত্র। কেন এই যুদ্ধের সাজ? আপনার জন্য আমাদের রাজ্যে রয়েছে পরম সুখ আর চিরস্থায়ী আরাম। এই সুধাপাত্রটি গ্রহণ করুন, আপনার ক্লান্তি দূর হবে। আর্য তাদের দিকে তাকাল। তার ভ্যাম্পায়ার ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিচ্ছিল যে এই পানীয় আসলে এক প্রকার হলাহল, যা পান করলে তার স্মৃতিশক্তি লোপ পাবে। কিন্তু আর্য এক মায়াবী কৌশলের আশ্রয় নিল। সে জানত, কালজিনকে হারাতে হলে তাকেও ধূর্ত হতে হবে। আর্য সেই পাত্রটি হাতে নিল, কিন্তু সে তা পান করল না। সে ললিতার চোখের দিকে গভীরভাবে তাকাল। আর্যর চোখে সেই লাল রঙের সম্মোহন ললিতা সহ্য করতে পারল না। সে বুঝতে পারল, এই যুবক সাধারণ কোনো পরী নয়, সে এক শক্তিশালী ভ্যাম্পায়ার। আর্য গম্ভীর স্বরে বলল,
তোমাদের এই রূপের মায়া আমায় আটকাতে পারবে না। আমি এসেছি আমার মায়ের সিংহাসন উদ্ধার করতে। বলো, কালজিন কোথায়? মোহিনী পরীরা যখন বুঝতে পারল তাদের জাদু কাজ করছে না, তারা তাদের আসল বিভৎস রূপে ফিরে এল। তাদের সুন্দর চেহারাগুলো পচে গলে কঙ্কালের মতো হয়ে গেল। তারা চারপাশ থেকে আর্যকে ঘিরে ধরল, কিন্তু আর্যর ভেতরের রক্ততৃষ্ণা তখন চরমে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করল না। সে তার ভ্যাম্পায়ার সত্তাকে পুরোপুরি ছেড়ে দিল। তার নখগুলো লম্বা হয়ে কালো রঙের হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে সেই বিভৎস জাদুকরীদের অস্তিত্ব মুছে গেল। বনের প্রতিটি গাছ তাদের নীল রক্তে ভিজে উঠল। রক্তের সেই ঘ্রাণ আর্যকে আরও উগ্র করে তুলল। সে বনের গভীরে এক প্রাচীন অট্টালিকা দেখতে পেল। সেখানে সে এক বৃদ্ধাকে দেখতে পেল, যাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর্য কাছে যেতেই বৃদ্ধা শিউরে উঠলেন। আর্যর চেহারা দেখে তিনি বিড়বিড় করে বললেন, মায়া, তুমি ফিরে এসেছো মায়া। আর্য বুঝতে পারল এই বৃদ্ধা তার মায়ের কোনো পুরনো সঙ্গী। সে তাকে মুক্ত করল। বৃদ্ধা জানালেন তিনি হলেন পরী রাজ্যের প্রধান দাসী সুভদ্রা, যাকে কালজিন বন্দি করে রেখেছে কারণ সে মায়ার প্রতি অনুগত ছিল। সুভদ্রা আর্যর হাত ধরে বললেন, বাপ আমার, তোর ভেতরে তোর মায়ের তেজ আর তোর বাবার সরলতা দুটোই আছে, কিন্তু কালজিন এখন 1000 জিনের শক্তিকে এক অপশক্তির সাথে যুক্ত করেছে। তাকে হারানো সহজ হবে না। সুভদ্রা আরও জানালেন যে কালজিন আর্যর জন্য এক বিশাল ফাঁদ পেতেছে রক্তের গোলক ধাঁধায়। সেখানে আর্যকে তার নিজের ছায়ার সাথে লড়াই করতে হবে। আর্য যদি নিজের রাগ আর তৃষ্ণাকে জয় করতে না পারে, তবে সে নিজেই নিজেকে শেষ করে ফেলবে। আর্য সুভদ্রার কাছে রাজপ্রাসাদের নকশা বুঝে নিল। সে জানত প্রতিটি কদমে এখন মৃত্যু ওতো পেতে আছে, কিন্তু তার মনে পড়ল আকাশের সেই শেষ কথাগুলো, ঘৃণা করো না, ভালোবাসা দিয়ে জয় করো। আর্য বুঝতে পারল শুধু লড়াই করে কালজিনকে হারানো যাবে না, তার প্রজাদের মনও জয় করতে হবে। সেই রাতে আর্য যখন প্রাসাদের সীমানায় পৌঁছাল, সে দেখল আকাশের 1000 জিনের সেই পুরনো সৈন্যরা সেখানে বন্দী হয়ে আছে। তারা কালো জিনের ভয়ে আজ অবহেলিত। আর্য যখন তাদের সামনে গিয়ে দাঁড়াল এবং তার মায়ের সেই নীল রক্তজবার আংটি দেখাল, তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। পরী রাজ্যে শুরু হলো এক নীরব বিদ্রোহের গুঞ্জন। আর্যর এই সফরের 8ম অধ্যায় হবে আরও ভয়াবহ। সে কি পারবে নিজের ছায়ার সাথে লড়াই করে জিততে, নাকি তার ভ্যাম্পায়ার রক্ত তাকে পুরোপুরি অন্ধকারে তলিয়ে দেবে? এদিকে কালজিন আর্যকে ধরার জন্য পৃথিবীর বুক থেকে শিউলিকে পরী রাজ্যে তুলে আনার নির্দেশ দিয়েছে। আর্য কি তার ভালোবাসাকে বাঁচাতে পারবে? আর এভাবেই আকাশ আর মায়াবতীর সেই নিষিদ্ধ প্রেমের সাক্ষী হয়ে রইল নীলগঞ্জের মাটি। আর্যর জন্ম আর পরীর সেই আত্মত্যাগ তো কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও গভীর রহস্য আর হাড়কাঁপানো রোমাঞ্চ। আর্য কি পারবে তার ভেতরের সেই 1000 জিনের শক্তিকে নিয়ন্ত্রণ করতে, নাকি সে নিজেই হয়ে উঠবে পৃথিবীর ধ্বংসের কারণ? গল্প কিন্তু এখানেই শেষ নয়। আর্যর জীবনের পরবর্তী ভয়ঙ্কর মোড়গুলো নিয়ে আমরা আসছি গল্পের দ্বিতীয় পার্টে। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি আবদার, এই ভিডিওটিতে যদি 5000 ভিউ পূর্ণ হয়, তবে আমরা কথা দিচ্ছি খুব দ্রুতই গল্পের পার্ট 2 নিয়ে হাজির হব। তাই দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আর্যর লড়াই আপনার কেমন লাগছে। আর অবশ্যই জিনের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। আপনাদের প্রতিটি শেয়ার আমাদের নতুন নতুন সব রহস্যময় গল্প বলতে উৎসাহ যোগায়। দেখা হবে খুব শীঘ্রই গল্পের পরবর্তী রহস্যময় অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।